শুক্রবার বিকালে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একটি অডিও ক্লিপ বাজারে ছাড়েন। যে অডিও ক্লিপে দুজনের কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে। কি বলা হচ্ছে সেই অডিও ক্লিপে? না, সেই অডিও ক্লিপে বলা হচ্ছে যে সল্টলেকে স্বাস্থ্য ভবনের অদূরে জুনিয়র ডাক্তাররা যেখানে প্রতিবাদ করছেন, ধর্না চালাচ্ছেন, সেখানে হামলা করা হোক, হামলার ছক কষা হচ্ছে এবং সেই হামলার দায় গিয়ে পড়বে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের ঘাড়ের ওপরে। খুব সহজেই এই কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করে নিল বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশ এই দিন সকালে কলতান দাশগুপ্ত, ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্ব, ডিওয়াইএফআই এর মুখপত্র, যুবশক্তির সম্পাদক কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে। না, কি অভিযোগ? কলতান দাশগুপ্ত একজন ব্যক্তির সাথে এই গোটা ঘটনার চক্রান্ত করছিলেন। বিধাননগর পুলিশ এদিন সাংবাদিক সম্মেলন করে একথাও জানিয়েছেন যে তারা গোটা যে অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেছে, তারপর তারা বুঝেছে যেটা কলতানের গলা এবং তার ভিত্তিতে কলতানকে গ্রেপ্তার করেছে। এটা গেল একটা দিক। আজকে যখন জুনিয়র ডাক্তাররা অবস্থান চালাচ্ছেন, সেখানে কাউকে না বলে মিডিয়ার লোকেদেরকে সঙ্গে করে হঠাৎ করে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি তাদের যে 5 দফা দাবি, সেই দাবি মেনে নেওয়ার তো কোনো কথা বললেন না, উল্টে বললেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ভেবে দেখছি বা ভেবে দেখব আপনাদের দাবিগুলো মানা যায় কিনা, আপনারা কাজে ফিরে আসুন। ইতিমধ্যে অনেক মানুষ মারা গেছেন। কত মানুষ মারা গেছে, কি হয়েছে, তার কোনো হিসেব এখনও সরকার দিতে পারেনি। জুনিয়র ডাক্তাররা এই নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন, কিন্তু আসল প্রশ্নটা কোথায়? আসল প্রশ্ন হচ্ছে সেখানে জুনিয়র ডাক্তাররা যখন দুদিন আগে নবান্নে বললেন যে আমরা এই বৈঠকে লাইভ স্ট্রিমিং চাই, তখন নবান্ন রাজি হলো না লাইভ স্ট্রিমিং করতে। আজকে যখন মুখ্যমন্ত্রী তার 5-7 মিনিটের ভাষণ যখন দিচ্ছেন ধর্নামঞ্চে দাঁড়িয়ে, তখন গোটা বিষয়টা আমরা দেখলাম মিডিয়াতে সরাসরি সম্প্রচারিত হলো, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বক্তব্যটুকু। তারপর জুনিয়র ডাক্তারদের একটা অংশ ছোট্ট দেখানো হলো। তারপর আদৌ বৈঠক হবে কি হবে না, সরকার তাদের দাবি মেনে বৈঠক করবে কি করবে না, সে বিষয়ে কোনো কথা বলা হলো না বা সে বিষয়ে কোনো কথা জানা গেল না। কিন্তু কলতান দাশগুপ্তর যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারির তীব্র নিন্দা রাজ্য সিপিআইএমের পক্ষ থেকে করা হয়েছে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে কলতান দাশগুপ্তকে, তাকে নিঃশর্ত জামিন দিতে হবে এবং তার সাথে সাথে এই ঘটনায় যারা জড়িত, মানে যারা এই প্রমাণ তথ্য বিকৃত করে কলতানকে ফাঁসিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করে আইনিভাবে পদক্ষেপ নিতে হবে, মামলা করতে হবে। একটু পিছিয়ে যান, বিধাননগর কমিশনারেট একদিনের মধ্যে কলতান দাশগুপ্তর গলার কণ্ঠস্বর পরীক্ষা করে বুঝে গেলেন যে সে এই কলতান, যেই কলতান ডিওয়াইএফআই এর নেতা। অথচ প্রায় 1 বছরের বেশি সময় ধরে এসএসকেমে ভর্তি থাকা কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বরের কোনো নমুনা আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। যা সংগ্রহ করা হয়েছে সেটা আদৌ কাকুর কণ্ঠস্বর কিনা। কাকুর কণ্ঠস্বরের সাথে আজও পর্যন্ত তার রিপোর্ট আমাদের সামনে এলো না। আর যদি ফরেনসিক পরীক্ষা করা হয়ে থাকে যেটা কলতানের গলা, তাহলে সাংবাদিক সম্মেলন করে সেই ফরেনসিক রিপোর্ট কেন প্রকাশ করলো না বিধাননগর কমিশনারেট? ইতিমধ্যে সিপিআইএমের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে কলতানের গ্রেপ্তারি প্রসঙ্গে, তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ঘটনাক্রমের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে জাস্টিস ফর আরজি করের দাবিতে ঘটমান গণ আন্দোলনকে বদনাম করার অপরাধমূলক ষড়যন্ত্র স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। ঠিক ষড়যন্ত্রের তত্ত্ব আজকের না, ষড়যন্ত্রের তত্ত্ব দীর্ঘদিন ধরেই চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গেলেন, তখন ফিরে আসার সময় বলছেন অনেকে অনেক কিছু খেতে দিচ্ছেন, সেই খাবারগুলো খাবেন না। কেন এই কথাটা বললেন? সাধারণ মানুষ গণ আন্দোলনে সামিল হয়েছেন, মানুষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হয়েছেন। বারাসাত থেকে চাষের শশা মাথায় করে একটি যুবক কালকে সল্টলেকে এসছেন ডাক্তারদের জন্য, সেই শশা নিয়ে এসছেন। বাড়ির খাবার রান্না করে মা বোনেরা আনছে,
তারা তুলে দিচ্ছেন, তারা খাইয়ে দিচ্ছেন। তাহলে মানুষের এই যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেইটার সাথে মুখ্যমন্ত্রী কি তার পুরনো সেই ষড়যন্ত্রের তত্ত্বটা জুড়ে দিতে চাইছেন? সরকারের বিরুদ্ধে মানুষ যখন পথে নেমেছেন, পুলিশের ভূমিকার সমালোচনা করে মানুষ যখন পথে নেমেছেন, তখন মানুষের এই আন্দোলনকে থামিয়ে দিতে বাম, অতি বাম এই সব প্রসঙ্গ টেনে আরএসএসের কায়দায় তাহলে মানুষের আন্দোলনকে কি ভেঙে দিতে চাইছে মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি অলরেডি আরএসএসের সমর্থন পেয়ে গেছেন। মোহন ভাগবত বলে দিয়েছেন আরজিকর কাণ্ডে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে, যা পদক্ষেপ নেবে, তাকে সমর্থন করবে আরএসএস। তারপরেই চুপ হয়ে গেছেন সুকান্ত, তারপরেই চুপ হয়ে গেছেন শুভেন্দু। সিপিআইএমের যে বিবৃতি মোহাম্মদ সেলিম প্রকাশ করেছেন, তাতে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই ঘটনা দিল্লিতে কৃষকদের আন্দোলনকে বদনাম করার জন্য বিজেপি সরকার পূর্বে ব্যবহৃত কৌশলগুলির কথা মনে করিয়ে দিচ্ছে এবং ভীমা কোরেগাঁও মামলায় বা দিল্লি দাঙ্গা মামলার মতো নকল ও জাল ইলেকট্রনিক্স প্রমাণের ভিত্তিতে আন্দোলনকারীদের মিথ্যা অভিযোগে কারারুদ্ধ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এই জাতীয় কৌশলগুলি আরএসএসের ঘৃণ্য পদ্ধতিতে সুপরিচিত অংশবিশেষ। আমরা দেখেছি এনআরসি বিরোধী আন্দোলন, দিল্লি দাঙ্গার সময় একাধিক ক্ষেত্রে এরকম ভুয়ো ইলেকট্রনিক্স প্রমাণ ছড়ানো হয়েছিল, যার ভিত্তিতে ভীমা কোরেগাঁও থেকে শুরু করে অনেক জায়গায় অনেক কৃতী লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সমাজকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সহজেই দাগিয়ে দেওয়া হয়েছে আরবান নকশাল বলে বা নকশাল বলে, অতি বাম, বামপন্থী বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের শাসকরা একই পদ্ধতি ব্যবহার করছে। স্বাধীনতা দিবসে প্রাক্কালে আজিকরের হাসপাতালে হিংসাত্মক আক্রমণ এবং প্রমাণের ধ্বংসের সুযোগ করে দিয়েছিল অপরাধীরা, প্রমাণ ধ্বংসের সুযোগ করে দিয়েছিল অপরাধীদের। শাসক দলের আইটি সেল এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল একই ভাষায় কথা বলেছেন। তারা অভিযোগ করেছেন যে ওই ঘটনার একটি নির্দিষ্ট সংগঠন অর্থাৎ ডিওয়াইএফআই এর দ্বারা সংগঠিত হয়েছিল। ঠিক 14ই আগস্ট যখন রাজ্যের বুকে নতুন করে গণ আন্দোলনের ইতিহাস লেখা হচ্ছে, যখন আমরা দেখছি ডিওয়াইএফআই, এসএফআই, মহিলা সমিতি এই সব বেড়াজালকে ভেঙে মানুষ যখন এক হয়ে রাত জাগছে, যখন শ্যামবাজারে আরজিকরের অদূরে এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতির ধর্ণামঞ্চে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছেন, তখন সেই সময় রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী হামলা চালালো আরজিকর হাসপাতালে। কারা সেই দুষ্কৃতী? মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন যে তিনি নাকি ডিওয়াইএফআই এর পতাকা দেখতে পেয়েছেন। তারপরেই কলকাতা পুলিশ কয়েকটা ছবি প্রকাশ করলো, কয়েকজনকে গোল গোল করে চিহ্নিত করে ফেসবুকে ছাড়া হলো, তাদের সন্ধান পাওয়া গেল। কোথায়? তারা কি গ্রেপ্তার হয়েছে? যদি গ্রেপ্তার হয়ে থাকে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ পুলিশ নিল, তার আজ পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া গেল না। অথচ ডিওয়াইএফআই এর পক্ষ থেকে প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে ডিওয়াইএফআই এর কোনো দূর সম্পর্ক নেই। ঠিক একইভাবে যার সাথে কলতান দাশগুপ্তর নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ব্যক্তি সাথে বামপন্থী সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই বা অন্যান্য কোনো বামপন্থী সংগঠনের কোনো যোগাযোগ নেই বলে তার পাড়ার লোকেরা বলছে। উল্টে তার যে রাজনৈতিক পরিচয় আমাদের সামনে উঠে এসেছে, যা পরে আমরা আপনাদের সামনে তুলে ধরব, তা নিয়ে কিন্তু অত্যন্ত সন্দেহ তৈরি হচ্ছে। তাতে স্পষ্ট যে তার সাথে কিন্তু বামপন্থীদের কোনো যোগাযোগ নেই। অথচ আজকে পুলিশ বলেছে যে সেই ব্যক্তি নাকি স্বীকার করেছেন যে তিনি কলতানের সাথে ফোনে কথা বলেছেন, ওই কণ্ঠস্বর নাকি তার, কলতানের সাথে যে কথা বলছে। এর পাশাপাশি এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিবৃতি যারা আজকে যেটা প্রকাশ করা হয়েছে যে আজ অবধি এই বক্তব্যের কোনো প্রমাণ দেওয়া হয়নি, কোনো ক্ষমা চাওয়া হয়নি এবং তদন্তটি সংবাদ মাধ্যমের থেকে চেপে যাওয়া হয়েছে। মানে একটু আগে আপনাদের কাছে যেই কথাটি বললাম যে কি হলো আরজিকরের হামলার ঘটনা, তার কোনো তদন্তের কোনো রিপোর্ট আজ পর্যন্ত আমাদের সামনে আসেনি। ক্ষমতাসীন দলের শীর্ষ নেত্রী গণ আন্দোলনের বিরুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপব্যবহারের কথা বলেছেন, অথচ তার দলেরই আইটি সেল ডিপফেক এবং সাজানো ক্লিপ ব্যবহারের পরিদর্শতা দেখাচ্ছে। একটা
এটা একজন দৃঢ়চেতা তরুণ রাজনৈতিক কর্মীকে উদ্দেশ্য প্রণোদিত হয়রানি এবং সমগ্র আন্দোলনকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মানহানি ছাড়া আর কিছুই নয়। আমরা কমরেড কলতান দাশগুপ্তকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য রাজ্য পুলিশের কাছে দাবি জানাচ্ছি এবং এই ধরনের মিথ্যা জাল প্রমাণ যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য মামলা দায়ের করার দাবি জানাচ্ছি। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ করা হোক, এই দাবিতেও আমরা অটল আছি। ঐক্যবদ্ধ জনগণ সর্বদা বিজয়ী হবেন। লালবাজারের কাছে রাতভর অবস্থান থেকে ফেরার সময় ভোরবেলা কমরেড কলতান দাশগুপ্তকে তোলা হয়েছে। একজন তরুণ কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর এটা একটি স্পষ্ট ঘটনা। ভীমা কোরেগাঁও মামলায় বিজেপি সরকার যে কাজ করেছে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সেই পথে অনুসরণ করছেন। মোহাম্মদ সেলিম, সম্পাদক, CPIM পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এবারে যে প্রসঙ্গে আমরা আসতে পারি, এই প্রসঙ্গটা হচ্ছে যে স্পষ্ট যে এই আন্দোলনের ওপরে বারবার আক্রমণ নামিয়ে আনা হয়েছে। কখনো কোচবিহারে আমরা দেখেছি তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ কি বলেছেন, আমরা দেখেছি তৃণমূলের কাউন্সিলরের স্বামী তিনি কি বলেছেন। তিনি স্পষ্ট বলেছিলেন যে আমরা যদি প্রযুক্তিকে ব্যবহার করে আপনার মা বোনেদের ছবি বাড়ির দেওয়ালে আটকে দিই, বিকৃত ছবি, তাহলে আপনি বাইরে মুখ দেখাতে পারবেন। তাহলে কি বন্ধু ধরে নেওয়া যেতে পারে না যে প্রযুক্তিকেই ব্যবহার করে কলতান দাশগুপ্তের মতো কমরেডদেরকে, কলতান দাশগুপ্তের মতন যুব নেতৃত্বকে ফাঁসানো হচ্ছে, যারা 9ই আগস্ট প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদানের পর কলকাতা পুলিশের এই যে দেহ পাচারের যেই দ্রুততা, পানিহাটিতে তাড়াতাড়ি নিহত চিকিৎসকের দেহ পাঠিয়ে দেওয়ার যেই ছক তারা কষেছিলেন, তখন আরজিকর হাসপাতালে গিয়ে যেই শববাহী শকট, সেই শববাহী শকট আটকেছিলেন কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, দেবাঞ্জন দেরা। তাহলে কি সেই রাগের কারণেই কি কলতানকে ফাঁসানো হলো? সেই রাগের কারণেই কি বামপন্থী কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে? এবং শুধু বামপন্থীদের নয়, সাধারণ মানুষের এই আন্দোলনের ওপর বারবার আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। কখনো বিজ্ঞানীদেরকে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, কখনো আমরা দেখেছি রাতের বেলা যাদবপুর থানার আধিকারিকরা এসে একজন ছাত্রীকে তুলে নিয়ে গেছে তার বাড়ি থেকে, কখনো আমরা দেখেছি নৈহাটিতে মানুষের রাত জাগার ওপরে আক্রমণ হয়েছে, কখনো আমরা দেখেছি যে কুচবিহারে এই একই কর্মসূচির ওপর নাগরিক আন্দোলনের ওপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। তবে SFI DYFI মহিলা সমিতির নেতৃত্বের পক্ষ থেকে আজকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যতই আক্রমণ হোক, আরজি করের দাবিতে, বিচারের দাবিতে তারা যে আন্দোলনে অংশ শুরু করেছেন, যে আন্দোলন, সে আন্দোলন তারা কোনোভাবে থামাবেন না। এবং এই আন্দোলনের সাথে যুব নেতা DYFI রাজ্য নেতৃত্ব কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির যেই লড়াই, সেই লড়াইতে আগামী দিনে রাজ্য জুড়ে গণ আন্দোলন তীব্র হবে। তার সাথে সাথে জুনিয়র ডাক্তাররাও আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো সমঝোতা নয়, তাদের যেই 5 দফা দাবি, সেই দাবি সরকারকে মানতে হবে। যতদিন না তাদের সেই দাবি মানা হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে এবং যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় তারা সরকারের সাথে বৈঠকে বসতে রাজি আছেন, বৈঠকে বসতে প্রস্তুত রয়েছেন। আজ তারা ফের রাত জাগার ডাক দিয়েছেন, আর এই কর্মসূচিকে সমর্থন করা হয়েছে বামপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে। নাগরিকের কাছে, সাধারণ মানুষের কাছে, নাগরিকদের কাছে আহ্বান জানানো হয়েছে আজকে এই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য। ধন্যবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।